নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আপনাদেরকে পাঠ করে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরী রচিত গল্প আহ্লাদি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত আহ্লাদি। সুবর্ণরেখা নদীটা এখান দিয়েই এঁকে বেঁকে নেমে গেছে। সামনে উঁচু নিচু অসমতল প্রান্তর, কোথাও গভীর খাত, কোথাও বা ঢল ঢিবি, বিরাট বিরাট এক এক খণ্ড পাথর। দূরের পাহাড় থেকে কবে কোন যুগে পাহাড়ের চাঙড়গুলি গড়িয়ে পড়েছিল কেউ জানে না, কিংবা কে জানে, হয়তো কোনো পাহাড়ি বন্যা স্রোতে ভেসে এসে এমনই বিক্ষিপ্তভাবে পড়ে আছে। খানিকটা এগিয়ে গিয়েই রেলের লাইন, তার ওপারে লাক্ষার বাগান, ওপারে কয়েকটা রেলের কোয়ার্টার, তারপর লাক্ষা বাজার। শনিচারির হাটের দিনে সারা এলাকা গম গম করে ওঠে হাটুরেদের চিৎকারে, গাঁওয়ালিদের হাসি হল্লায়। লাক্ষা বাজার পার হয়ে আবার উঁচু নিচু অসমতল ক্ষেত, কোথাও বা অনুর্বর শুখা মাটি। ধীরে ধীরে চড়াই উঠেছে সেখান থেকে। নির্জন উপত্যকা সিঁড়ির মতো ধাপে ধাপে উঠে গেছে ময়না চৌকিদারের কুটির দিকে। নিঃসঙ্গ নিস্তব্ধ প্রান্তরের বুকে অন্ধকার মাটিতে সেখানে কোনোদিনও আলো জ্বলে, কোনোদিনও বা জ্বলে না। দিনের আলোয় কিন্তু কুঠুরিটা অনেক দূর থেকে দেখা যায়। ময়না চৌকিদারের কুঠি দেখা যায় আরো দূরে রূপসী পাহাড়, রূপসী পাহাড়ের ঘন গভীর বন। দেহাতি লোকেদের মুখে সে বনের নাম শুনেছি জঙ্গল খান। একে বেঁকে নিচে নেমে যাওয়া নদীর বাঁকে রেল লাইনের শেষ প্রান্তের লাল পাখনার সঙ্গে যেখানে ওই আকাশ মিশে আছে, সেখানে তখন সূর্যাস্তের রক্তমেঘ ধীরে ধীরে নীলাভ হয়ে আসে। ময়না চৌকিদারের বাচ্চা ছেলে দামু একবার ফিরে তাকালো সেদিকে, তারপর বাঁশের বাতা দিয়ে ঘেরা মিঠা আলুর বাগানের বাইরে এসে দাঁড়ালো। কালো আর রুক্ষ পাথরের চাঙড়টার ওপর দিয়ে সে দেখল এখান থেকে অনেক দূর অবধি দেখা যায় রূপসী পাহাড়ের শেষ বাঁক পর্যন্ত। কোমরের কালো ঘুমসিতে একটা আঙুল গুজে ঠায় দাঁড়িয়ে রইল দামু, জঙ্গল খান্ডের দিকে চোখ মেলে। প্রতিদিনই এমনই আশায় আশায় এসে সে দাঁড়ায় অঘন বল্লমীর পথ চেয়ে। যত দূর চোখ যায় জনার আর কলাইয়ের ক্ষেত, মাঝে মাঝে দু চার ছটাক সর্ষেরও খুদে খুদে হলুদ রঙের ফুল ফুটে আছে। তারই ফাঁকে ফাঁকে সাদা ধুলোর মতো সরু রাস্তা। এই পথ ধরেই নেমে আসে অঘন, নেমে আসবে। আঁকাবাঁকা রাস্তাটা যেখানে শাল আর শালাইয়ের গাছের ভিড় থেকে হঠাৎ মুখ বাড়িয়েছে, তারপর ছোট্ট টিলাটার আড়ালে পড়া জোলো ডোবাটায় ডুব দিয়েই একেবারে ঢিবিটার ওপর এসে পৌঁছেছে। সেদিকে একদৃষ্টে তাকিয়ে থাকে দামু। তারপর হঠাৎ চঞ্চল হয়ে ওঠে। দূরে, অনেক দূরে অঘনের অস্পষ্ট শরীরটা চোখের সামনে ভেসে ওঠে। আসছে অঘন বল্লমী, আসছে। হাতের লম্বা বর্ষাটা আগে আগে চলে, আর পিছনে সেই বেটেখাটো জোয়ান চেহারার মানুষটা। বেটেখাটো চেহারা, কিন্তু বুক আর কাঁধ দুটোই মানুষের। বাবরি চুলে লাল কাঁকি এঁটে কাঁধে একটা চিতাবাঘের চামড়া ফেলে প্রতিদিন এ পথ দিয়ে জঙ্গল খান্ডে যায় অঘন বল্লমী, আর ফিরে আসে ঠিক সেই সময়টায়। তার পায়ের তালে তালে মিলিয়ে দুলে ওঠে তার হাতের বর্ষাটা। দূর থেকে দামুকে দেখতে পেয়েই হাসে জোয়ান লোকটা। সকালে যাবার সময় বলে যায়, আনবো, নিশ্চয়ই আনবো দামু ভাই। আবার ফেরার পথে
সেই একই উত্তর, পেলাম নাই, আজ তো পেলাম নাই দামু ভাই, কাল নিশ্চয়ই আনবো। তারপর ফিসফিস করে প্রশ্ন করে, বোনটারে তোর দেখছি নাই কেনে? এ কথার কোনো জবাব দেয় না দামু। রাগে অভিমানে ছুটে পালায়ও, আর সঙ্গে সঙ্গে হো হো করে সশব্দে হেসে ওঠে অঘন। বাচ্চা ছেলে দামুর মনে হয় মানুষ লয়, যেন একটা পাহাড় হাসছে। এদিকে টালির ছাদে ছোট্ট ঘরখানার ভেতর লোহার কড়াইটা উনুনের ওপর উল্টে বসিয়ে জনারে রুটি সেঁকতে সেঁকতে রঙ্গি সে হাসি শুনতে পায়। শুনে কেমন যেন ভয় ভয় করে তার। তাই দামুকে ধমক দিয়ে বলে, ও ডাকুটার সঙ্গে তো কথা কইবি না। এ ডাকু? দামু ছোট্ট কপালটা কুঁচকে ওঠে, বলে, ও তো লিসাদ বটে, লিসাদ, অর্থাৎ শিকারী। কিন্তু নিষাদি হোক ডাকাতি হোক, অঘনকে বড় ভয় করে রঙ্গির, অঘনের হাসিকে। রূপসী পাহাড়ের আড়ালে ভোরের আলো ফুটতে না ফুটতে মাটির কলসিটা মাথায় নিয়ে হেলে দুলে প্রতিদিন যখন নদী থেকে জল আনতে যায় রঙ্গি, তখন কোনো কোনো দিন মাঝপথে অঘনের সঙ্গে দেখা হয় তার, চোখাচোখি হয়, আর সঙ্গে সঙ্গে পাহাড় কাঁপিয়ে হেসে ওঠে অঘন। ভয়ে জড়সড় হয়ে তত্তর করে নদীর দিকে যেতে যেতে রঙ্গলি নিজের মনেই বলে, মানুষ লয়, মহিষ বটে, মহিষ। সত্যিই বুঝি তাই। নদীতে গা ডুবিয়ে বসে থাকে যে মোষের দঙ্গল, যার পিঠে চড়ে দু একটা বাচ্চা ছেলে, অঘনও যেন তেমনি একটা গোয়ার মোষ। তাই দামুকে ধমক দেয় রঙ্গলি রুটি সেঁকতে সেঁকতে, বলে, উহার সাথে কথা কইবি না দামু, ও ডাকুই বটে। ভেঙচে ওঠে দামু, হ কইবেনি, বলে অঘন আমারে হরিল আনি দেবে, কথা কইবেনি। হরিণ? একটা হরিণ ছানার বড় স্বাদ দামুর, আর সেই জিনিস যে এনে দেবে বলেছে সে কিনা ডাকু? অঘনের উদ্দেশ্যে যত গালাগালি দেয় রঙ্গলি, ততই রঙ্গলির ওপর চটে যায় দামু। আবার অঘনের ওপরও রাগ হয়, অভিমান হয়, যখন ফেরার পথে রোজই অঘন ওই একই কথা বলে, আজ পেলাম না দামু ভাই, কাল নিশ্চয়ই আনবো। বিশ্বাস করে না দামু, আবার অবিশ্বাসও করতে তার সাহস হয় না। তাই প্রতিদিনের মতো সেদিনও এসে দাঁড়ালো উঁচু ঢিবিটার ওপর, তাকিয়ে রইল জঙ্গল খান্ডের দিকে, রূপসী পাহাড়ের আঁকা বাঁকা পথের দিকে। তারপর একসময় দূরের ছোট্ট কালো বিন্দুটা একটু একটু করে স্পষ্ট হয়ে উঠল দামুর চোখের সামনে। অঘনের চেহারাটা স্পষ্ট হয়ে উঠল। আশায় উৎসাহে পায়ে পায়ে এগিয়ে চলল দামু। দূর থেকে দেখে একবার মনে হলো কি যেন রয়েছে না অঘনের কাঁধে। পরক্ষণেই বুঝল চিতাবাঘের চামড়াটা। অঘন যত এগিয়ে আসে ততই তার পিছনে কিছু না কিছু লক্ষ্য করার চেষ্টা করে দামু। হরিণ ছানা আনলে নিশ্চয়ই দড়িতে বেঁধে টানতে টানতে আনবে অঘন, কিন্তু কই, পিছনে তো কিছুই নেই। ততক্ষণে টিলার ওপাশের খাটটায় ডুব দিয়ে মিনিট কয়েক পরেই একেবারে ঢিবিটার ওপর উঠে দাঁড়িয়েছে অঘন। চোখ দুটো যেন চকচক করে উঠল দামুর, মুখে হাসি ফুটল। ছুট ছুট, একেবারে ছুটতে ছুটতে এসে মাঝপথেই ধরল সে অঘনকে। হাঁপাতে হাঁপাতে আনন্দে হাততালি দিয়ে ছাগল ছানার মতো তিরিং তিরিং করে নাচতে শুরু করলো। না, চিতার চাম লয়, এ তো অঘনের বগলে হরিণ ছানা। হরিণ হরিণ হরিণই তো চেয়েছিল দামু। খুশি খুশি চোখে দু হাত বাড়িয়ে বাচ্চাটা নেবার চেষ্টা করলো দামু। আর অঘন বললে, দিব দিব, ঘরকে চল কেনে, তুয়ার লাগেই আনছি, দিব রে। তবুও ধৈর্য ধরতে রাজি নয় দামু। একবার হাতে পেলেই যেন স্বর্গ হাতে পায়। অঘন তবু হাসে আর বলে, পালাই যাবে, ঘরকে চল, দিব। কিন্তু না, একবার অন্তত ওর গায়ে হাত দেবেই দামু। হরিণের পিঠে হাত বুলিয়ে ফুর্তিতে আনন্দে চোখ বুঝল ও। টেনে টেনে বলল, কি লরম।
তারপর অঘনের আগে আগে ছুটতে ছুটতে বাড়ি ফিরল দামু। চিৎকার করে ডাকলো, বাপু, বাপু রে, বোন, ওরে ও বোন, হরিল আনছে, হরিল। চিৎকার শুনে বেরিয়ে এলো ময়না চৌকিদার, পিছনে পিছনে রঙলি। কপাটের আড়ালে দাঁড়িয়ে পায়ের বুড়ো আঙুলের নখে মাটি খুঁড়তে খুঁড়তে আর চোখে তাকিয়ে তাকিয়ে সে দেখল হরিণের বাচ্চাটাকে। দামু তখন ছাগল ছানার মতো তিরিং তিরিং করে নাচছে, আর মাঝে মাঝে হরিণটার গায়ে হাত বুলিয়ে বলছে, কি লরম বাপু, কি লরম। অঘন হেসে বললে, একটা রশ্মি নিয়ে আয়, বাঁধে রাখতে হবে। হরিণের বাচ্চাটার দিকে তাকিয়ে রঙলির মনটাও যেন কেমন নরম হয়ে গেল। অঘন কি আর একটু ভয় লাগলো না। একটা দড়ি খুঁজে এনে ধীরে ধীরে এগিয়ে গেল। অঘন ওর মুখের দিকে তাকিয়ে কৌতুক হাসি হাসল। তারপর দড়িটা নিয়ে আঙিনার সজিনা গাছের গুড়িতে বাচ্চাটাকে বেঁধে দিল। রঙলির দিকে একবার, ময়না চৌকিদারের দিকে একবার তাকিয়ে দামুর গালটা টিপে দিয়ে অঘন ঠাট্টা সুরে বললে, কি লরম, বলেই হেসে উঠল। সঙ্গে সঙ্গে ময়না চৌকিদার আর রঙলিও। ঘুম ছুটে গেল দামুর চোখ থেকে। সারাটা দিন কলাইয়ের খেতে রেল লাইনের পাথর কুড়িয়ে দিদির সঙ্গে নদীর জলে হুটুপুটি করে সন্ধে হতে না হতেই যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, সেই বাচ্চা ছেলেটা যেন মুহূর্তের মধ্যে বদলে গেছে। এত আনন্দ, এত ফুর্তির স্বাদ যেন সে আগে কখনো পায়নি। আর কোনো আশা নেই, আর কোনো আকাঙ্ক্ষাও নেই। মুঠোর মধ্যে যেন সে স্বর্গ পেয়ে গেছে। তবু বাপের ধমক খেয়ে চাটাইয়ে শুয়ে পড়তে হলো দামুকে। আর রঙলিকে জড়িয়ে ধরে শুয়ে শুয়ে খটখট খটখট শব্দটার দিকে কান পেতে রইল। হরিণটার চোখেও বুঝি ঘুম নেই। সারা রাতে কি এমনই ভাবে সজিনা গাছটাকে পাক দেবে নাকি ঘানের বলদের মতো? খটখট খটখট এক টানা খুরের শব্দ। ঘুরছে ঘুরছে, অবিরাম সে ঘুরছে শুধু। সন্ধ্যার আবছা আলোয় বাচ্চাটাকে ভালো করে দেখতে পায়নি দামু। গায়ের ফুটফুট সাদা সাদা ফোঁটাগুলো মনে হয়েছে তার খুব ছোট। সেবার লাক্ষা বাগানের বাবুরা একটা বড় হরিণ শিকার করে নিয়ে গেছিল। বড় বড় সাদা দাগ ছিল তার গায়ে, কিন্তু এ হরিণ ছানাটার গায়ে ফোঁটাগুলো এত ছোট কেন? বয়স বাড়লে কি এর গায়ের দাগগুলোও বড় হবে আর সুন্দর হবে? কে জানে। শুয়ে শুয়ে কত কি স্বপ্ন দেখে দামু, নানান ভয় আর আশঙ্কা। হরিণের বাচ্চাটাকে নিয়ে কি করবে কিছুই যেন ঠিক করতে পারছে না সে। এক একবার ইচ্ছে হয় পা টিপে উঠে গিয়ে দেখে আসে বাঁশের বেড়ার ফটকটা বন্ধ আছে কিনা। কেবলই ভয় হয় শেয়ালে খাটাসে তাকে না নিয়ে যায়। কিন্তু সাহস হয় না। বাপু দেখতে পাবে, দিদি জেগে উঠবে, আর রাতকে বড় ভয় করে যে দামু, অন্ধকার কেউ। তাই শুয়ে শুয়ে হরিণ ছানাটার একখানা খুরের শব্দ শুনতে শুনতে নানান কথা ভাবতে শুরু করলো সে। কোত্থেকে কচি কচি পাতা আনবে ভেঙে, নদীতে নাহাতে নিয়ে যাবে তাকে। এমনই ৭-৫ ভাবনা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেই জানে না। যখন ঘুম ভাঙল তখনও ফর্সা হয়নি। ধর্মর করে বিছানা ছেড়ে বেরিয়ে এলো দামু। পাহাড়ের আড়াল থেকে উকি দেওয়া আকাশটা তখন চাঁদির মতো চিকনাই দিতে শুরু করেছে, কিন্তু সেদিকে চোখ গেল না দামুর। প্রতিদিনের মতো পাথরের চাঙরটার ওপর গিয়ে দাঁড়ালো না অঘনের অপেক্ষায়। শালকাঠের জাফরি কাটা দরজাটা ঠেলে বাইরে এসে দাঁড়ালো ও। দেখলে হরিণটা তখনও খটখট খটখট খুরের শব্দ বাজিয়ে পাক দিচ্ছে সজনে গাছটাকে। দামুকে দেখতে পেয়েই বুঝি চমকে উঠল বাচ্চাটা। স্থির হয়ে দাঁড়ালো। টানা টানা বড় বড় চোখ জোড়া তার ঠায় তাকিয়ে রইল দামুর দিকে। কান দুটো তার খাড়া হয়ে উঠল। দুটি গভীর কালো চোখ যেন কি বলতে চায়, কান দুটো যেন কি শুনতে চায়। দামুকে নয়, যেন অনেক দূরের, দামুকে পার হয়েও আরো অনেক অনেক দূরের দিকে তাকিয়ে আছে চোখ দুটো। বুঝি বা হারিয়ে যাওয়া অরণ্যের পাতার খসখসানি শুনতে চায়।
কিন্তু অত শত বুঝলো না দামু। ও ছুটে গিয়ে জড়িয়ে ধরলো বাচ্চাটাকে, কোলে তুলে নিল, তার নরম পিঠে গাল ঘষল গভীর আবেশে। মনে মনে বলল, আহ কি লরম। পরক্ষণেই ওর মনে হলো, আহা বেচারি সারা রাত ভোকা আছে। এদিক ওদিক তাকালো দামু। না, বাপ তার ঘুমোচ্ছে এখনো, রঙলিও। সারি সারি ভেলি বানিয়ে মিঠা আলুর চাষ করেছে ময়না চৌকিদার। সবুজ সবুজ তাজা লতায় ভরে আছে ভেলিগুলো। চাল কুমড়োর চারাটার দিকে একবার লোভের চোখে তাকালো। তারপর মিঠা আলুর পাতা ছিঁড়তে শুরু করলো পটপট করে। একরাশ পাতা ছিঁড়ে সবে সোজা হয়ে দাঁড়িয়েছে, আর চোখাচোখি হয়ে গেল রঙলির সঙ্গে। একটা বেপরোয়া ভাব ফুটে উঠল যেন তার চোখে মুখে। রঙলি দেখেছে তো দেখুক গিয়ে, ডরায় না কিসে বোনটারে। যেন কিছুই ঘটেনি, যেন রঙলি দেখলেও কিচ্ছুটি যায় আসে না। পটপট করে আরো কিছু পাতা ছিঁড়ে রাঙা আলুর শাকগুলো এনে ফেলে দিল সে হরিণ ছানাটার সামনে। হরিণটা কিন্তু হঠাৎ চমকে উঠে যেমন অপলক তাকিয়েছিল রঙলির দিকে তেমনই তাকিয়ে রইল। দামু বললে, লে খা খা, ভুখা আছিস। সত্যিই যেন দামুর কথাটা বুঝতে পারল হরিণটা। দুটো পাতা চিবিয়েই কিন্তু মুখ তুলে নিল, ঠায় তাকিয়ে রইল আবার রঙলির দিকে। তারপর আবার একবার চমকে উঠে খটখট খুঁড়ের শব্দ তুলে সজনে গাছটা পাক দিতে শুরু করলো। আর রঙলি এবার চিৎকার করে ডাকলো, বাপু বাপু, মিঠা আলুর শাকগুলো দামু ওর আল্লাদিরে খাওয়াইছে। আল্লাদি নামটা ময়না চৌকিদারেরও পছন্দ হয়ে গেল। বললে, মাদি বটে, আল্লাদি তো হবে নাম হরিলটার। সত্যিই বুঝি আল্লাদি। বাচ্চা ছেলে দামু সব ভুলে গেল ওই হরিণ ছানাটাকে পেয়ে। নিজের মনেই দিনরাত কথা বলে তার সঙ্গে, মাঠে মাঠে ঘুরে তার জন্য কচি কচি মহুয়া আর আমলকির পাতা ভেঙে আনে, জড়িয়ে ধরে, আদর করে, চুমু খায়। ময়না চৌকিদার তাকিয়ে তাকিয়ে দেখে আর হাসে। তার মনেও উকি দেয়, ছোট্ট এক ফোঁটা মেয়ে রঙলিকে পেয়ে বুঝি এমনই পাগল হয়ে গিয়েছিল সেও। এমনই আদর আহ্লাদ, এমনই নিজের মনে কত প্রলাপ বকত রঙলির সঙ্গে। তা দেখে হাসত রঙলির মা, সোহাগের ধমক দিত। তারপর এলো দামু। কিন্তু 2 বছরও কাটলো না। একদিন লাক্ষা বাজারে মহুয়ার তেল বেচতে গিয়ে আর ফিরল না দামুর মা। এত সুখ, এত সোহাগ, এমন ভরা সংসারের বাঁধন কেটে পালালো সে। ময়না চৌকিদারের মনে ভয় উঁকি দেয়, আল্লাদিও বুঝি তেমন করেই একদিন পালাবে। সেদিন দামুও হয়তো মুখ বুজে কাঁদবে তার মতো। তাই অঘন বল্লবীর ডাক শুনেই কেমন যেন চমকে উঠত ময়না চৌকিদার। হ্যাঁ, প্রতিদিন যাতায়াতের পথে একবার করে এসে দাঁড়াতো অঘন, ডাক দিত, আল্লাদি, জঙ্গল খানকে যাবি আমার সাথে? ময়না চৌকিদার বুঝত না, দামুও বুঝত না, কিন্তু রঙলি ছুটে আসতো সে ডাক শুনে। আর চোখে একবার অঘনের দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসত। বুঝতো অঘনের ডাক আল্লাদিকে নয়, রঙলিকে। তবু উত্তর দিতে পারত না রঙলি। ও শুধু ভেবে কুল পেত না, অঘনকে ওর যে এত ভয়, তা কেন মন থেকে উবে গেল এই কটা দিনের মধ্যে। ময়না চৌকিদার মুখে হাসি আনত অঘনের ডাক শুনে, বলতো, বড় মায়ার হরিল নিয়ে আসেছ বল্লমী, মনটা ঘর ছাড়তে লারে। অঘন হেসে উত্তর দিত, বনের হরিল, ওর মনে মায়া লাইগো, টুকুন টুকুন মান্ডি দিবে, লেশা লিবে, লইলে পালাই যাবে কোন বাগে। অর্থাৎ হরিণের বাচ্চাটাকেও মান্ডির নেশা ধরাতে হবে, ঘরে মন বসাতে হবে। ঠিক কথাই বলেছে অঘন, ময়না ভাবে। সঙ্গে সঙ্গে রঙলির মায়ের কথাটাও ক্ষণিকের জন্য তার মনে উকি দিয়ে যায়। কিসের নেশায় ঘর সংসার ফেলে পালালো সে? কোন নেশা? কিন্তু অঘনের কথাটা শুনে থেকেই দামু ভয় পেয়ে গেল। সত্যি কি বাঁধন ছিঁড়ে পালাবে আল্লাদি? আল্লাদির জন্য কি না করছে সে।
এত ভালোবাসে সে আল্লাদিকে, তবুও পালাবে? পরের দিন থেকেই একটু একটু করে মান্ডি এনে দিতে শুরু করলো দামু। মাটি সরাই করে মান্ডিটুকু এনে ধরে দামু, আর চুলুক চুলুক করে সেটুকু খেয়ে নেয় আল্লাদি। তা দেখে হাততালি দিয়ে হেসে ওঠে দামু, বলে, বাপু, আল্লাদিটা মাতাল বটে, মাতাল। হাসে, হাততালি দেয়। সারাটা দিন সে আল্লাদির সঙ্গেই বকবক করে, কিন্তু ভয় যায় না মন থেকে। কেবলই ভয় হয় আল্লাদি পালাবে। তাই যতক্ষণ না ঘুম আসে ও কান পেতে থাকে, শুনতে পায় খটখট শব্দ করে সজনে গাছটাকে পাক দিচ্ছে আল্লাদি। শব্দ শুনে নিশ্চিন্ত হয়। সেদিনও নিশ্চিন্ত হয়েই ঘুমিয়ে পড়েছিল দামু। ভোরবেলায় ঘুম থেকে উঠেই নোংরা চোখেই বেরিয়ে এলো ও প্রতিদিনের মতো। বেরিয়ে আসতেই ওর ছোট্ট বুকখানা যেন মুহূর্তের মধ্যেই খাঁ খাঁ করে উঠল। স্তম্ভিত নির্বোধ দুটি চোখে সজনে গাছটার দিকেই ও তাকিয়ে রইল। নেই, আল্লাদি নেই। দামুর কান্না শুনে ময়না চৌকিদার ছুটে এলো, রঙলি ছুটে এলো। দেখলে দড়িটা দাঁতে চিবিয়ে বাঁধন কেটে পালিয়েছে আল্লাদি। ছেলের দুঃখে বুক ভেঙে গেল ময়না চৌকিদারের। দামুকে কোলে কাঁধে তুলে নিয়ে সান্ত্বনা দেবার চেষ্টা করলে, কান্না থামাবারও চেষ্টা, কিন্তু কি সান্ত্বনা দেবে সে? তার বুকটাও তো এমনই নিঃস্ব হয়ে গিয়েছিল একদিন, এমনই খাঁ খাঁ করে উঠেছিল বুকের ভিতর। দামুর দু চোখের জল বাধা মানল না। সেই কবে ওকে বাড়িতে রেখে রঙলি একবার লাক্ষাবাজারে ভিখারিয়ার নাচ দেখতে গিয়েছিল। সেদিনও বুঝি এত কষ্ট হয়নি দামুর। রঙলির কাছে দামুকে বসিয়ে রেখে ময়না চৌকিদার বললে, কাঁদিস কেনে? লিয়ে আসবো আল্লাদিরে, খেতে যাক, লদিতে যাক, ধরে লিয়ে আসবো ওয়ারে। বলে সত্যি সত্যি আল্লাদিকে খুঁজতে বেরিয়ে গেল ময়না। শেয়ালে খাটাসে যদি না ধরে থাকে, আল্লাদিকে সে খুঁজে আনবেই। আর বাঘ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রঙলিও বেরিয়ে পড়ল জলের কলসিটা নিয়ে। লাক্ষাবাজের বেপারিয়া যদি চুরি করে থাকে, দেখে আসবে সে নদীতে জল আনতে গিয়ে, কিংবা যদি রেলে কাটা গিয়ে থাকে। কতক্ষণ আর একা একা বসে থাকবে বেচারি দামু? বাপু ফিরছে না, বোনটা ফিরছে না, ভাবলে দামু। তারপর নিজেও বেরিয়ে পড়লে, খুঁজে দেখবে আল্লাদিকে। কিংবা হ্যাঁ, অঘনকেই বলবে দামু। অঘন হয়তো খুঁজে এনে দেবে। ভারী লিসাদ অঘন, অঘন বল্লমী, ও নিশ্চয়ই খুঁজে এনে দিতে পারবে আল্লাদিকে। বাইরে এসে পাথরের চাংটার উপর দাঁড়িয়ে রইল দামু, অঘনের পথ চেয়ে। ঠিক এমন সময় তো প্রতিদিন জঙ্গল খান্ডের দিকে যায় অঘন, কিন্তু আজ এখনো তার দেখা নেই কেন? অপেক্ষা করে করে অধৈর্য হয়ে উঠল দামু। তবে কি অঘন চলে গেছে আজ, আল্লাদিকে ডাক না দিয়েই? নিজের অজান্তেই কখন নদীর পথ ধরে হাঁটতে শুরু করে দিয়েছে দামু, অঘন বল্লমীর ঘরের দিকে। রেল লাইন পার হয়ে নদীর দিকে এগিয়ে চলে দামু। বড় বড় পাথরের চাঙড় লাফিয়ে লাফিয়ে খাদ খন্দ পার হয়ে ওপারের ছেলেগুলো মোষ নিয়ে নেমেছে নদীর জলে। মোষের পিঠে চড়ে হেলে দুলে তাকে পাশ কাটিয়ে গেল একটা বাচ্চা ছেলে। দামু তাকে জিজ্ঞেস করলে, আল্লাদিরে দেখেছিস? আল্লাদি? কে বটে সে মেয়েটা? দামু কান্না ভরা গলায় বললে, ওরে মেয়ে নয়, হরিল, হরিল। মোষের পিঠে বসা ছেলেটা হেসে উঠল এবার, নিজের মনে যেন বললে, খ্যাপা না কি রে? অন্য সময় হলে হয়তো রেগে যেত দামু, একটা নুড়ি কুড়িয়ে ছুঁড়ে মারত, কিন্তু রাগলো না দামু। বললে, বোনটারে দেখেছিস? রঙলি রে। ছেলেটা এবার পিঠে দুঘা পাঁচন বসিয়ে মোষটাকে ছুটিয়ে দিয়ে বললে, রঙলি অংলি কইতে লারবো, অঘন বল্লমীর সাথে একটা ডাঙর মাইয়া পীড়িত করছে ওই দিকে। বললে পাঁচনটা তুলে দেখিয়ে দিলে। কান দুটো ঝাঁঝা করে উঠল দামুর। রাগে দপদপ করে পা ফেলেও সেদিকেই গেল। নালা আর খাদ ডোবা লাফিয়ে লাফিয়ে, ঢিবি ঢাবা ডিঙিয়ে ডিঙিয়ে যেতে যেতে হঠাৎ একটা খিলখিল হাসি শুনে চমকে উঠল দামু। থমকে দাঁড়ালো। রঙলি না?
রঙলি তো, ঠিক এমন করেই তো হাসে রঙলি। কিন্তু কোথায় সে? চারপাশে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো সে রঙলিকে। আবার হাসির শব্দ ভেসে আসে। আর দামু ছুটে গিয়ে উঁচু ঢিবিটার ওপর নিচের খাতটার দিকে তাকালো। সারা শরীর তার জ্বলে উঠল রাগে, অভিমানে। এই নাকি আহ্লাদিকে খুঁজছে রঙলি। নিচে একটা খাদের মতো ঢল নেমে গেছে বর্ষার জল শুকিয়ে, আর সেখানে অঘন আর রঙলি মুখোমুখি বসে আছে, হাসছে। এক মুহূর্ত কি যেন ভাবলো দামু, তারপর বড় একটা মাটির ঢেলা সজোরে সেদিকে গড়িয়ে দিয়ে ছুটতে শুরু করলো। ছুট ছুট, একেবারে ঘরের দিকে সে ছুটে পালালো। বাড়ির কাছে পৌঁছে তবে হাঁপাতে হাঁপাতে ফিরে তাকালো। তারপর মনে মনে ভেঙছে বলল, অঘন ডাকু বটে, উয়ার সাথে কথা কইবি না। হ, ও ডাকুন তো তুই ডাইন বটিস। মনে মনে ভাবলে, বাপুকে কয়ে দিবে রঙলির লাজ নাই, ধরমও নাই। বাঁশের ফটফটা খোলা দেখলে ভাবলে বাপু ফিরে এসেছে, নাকি নিজেই সে আনমনে খুলে রেখে গেছে যাবার সময়। মিঠা আলুর শাকগুলান ছাগলে খেয়ে দেয়নি তো। তাড়াতাড়ি ভিতরে ঢুকলো দামু। তারপর থমকে দাঁড়িয়ে পড়ল। ধীরে ধীরে মুখখানা তার হাসিতে ভরে উঠল। চিৎকার করে ডাকলো, বাপু বাপু। কপালের খাম মুছতে মুছতে তখনই ফিরে এলো ময়না চৌকিদার। খেতে খেতে ঘুরে বেরিয়েছে, চতুর্দিক খুঁজেছে সে, কিন্তু পায়নি আহ্লাদিকে। উঠোনে পৌঁছেই চমকে উঠল সে। তারপর হাসতে হাসতে বললে, লেশার টান, বড় টান রে রামু। বাঁধন খুলে গেল। মান্ডি মদের বাঁধন পড়েছে যার গলায়, দড়ির বাঁধন তার লাগে না। ভয় ভেঙে গেল এবার দামুর। ও জানে আহ্লাদি আর পালাবে না, পালাতে পারবে না সে। সত্যি বুঝি তাই। সারাটা দিন ঘুরে বেড়ায় আহ্লাদি, পাগলের মতো ছুটে বেড়ায়, আর দামুর ডাক শুনলেই ফিরে আসে। পায়ে পায়ে জড়িয়ে যায়, গলা বাড়িয়ে দেয় সোহাগ পাবার লোভে। তাকে জড়িয়ে ধরে আদর করে দামু, গালে গাল ঘষে, প্রশ্ন করে, আর পালাই যাবি না তো আহ্লাদি? আহ্লাদিও যেন ওর কথা বুঝতে পারে, মাথা নাড়ে, আনন্দে হাততালি দিয়ে ওঠে দামু। নিজের মনেই বলে, আহ্লাদি আমার কথাটা বুঝে বুঝে আমার কথা। কিন্তু তারপরই উন্মাদের মতো ছোটাছুটি শুরু করে আহ্লাদি। অনেক দূর পর্যন্ত ছুটে যায়, আবার ফিরে আসে, হয়তো হঠাৎ থমকে দাঁড়ায়, আর টানা টানা দুটি চোখ মেলে তাকিয়ে থাকে দূরে, অনেক দূরের কোনো ভেসে আসার শব্দ শোনার জন্যে। দামু দেখে আর হাসে, বলে, খেপি খেপি তু আহ্লাদি। দামু নিজেও বুঝি খ্যাপা। ওর মাথায় ঢুকেছে লাক্ষা বাজারে শনিচারির হাট থেকে একছাড়া ঘুঙুর কিনে আনবে, পরিয়ে দেবে আহ্লাদির গলায়। তাই বাপের কাছে আবদার ধরে, উয়ার গলায় বাঁধব, এক ছড়ি ঘন্টি আনে দে বাপ। বাপ হেসে বলে, ওরে আমার আহ্লাদি, এতগুলান দামড়ি লাগবে, দিবেটা কে? অত শত বুঝে না দামু। রাগে অভিমানে সে ঠোঁট ফোলায়। কটা দামড়ি, তাও কি দিতে পারে না বাপু? বাপু তার অঘনের মতো লিসাদ নাকি, না শনিচারির হাটের চোরা ব্যাপারী? লাক্ষা বাজারে চৌকিদার না বাপু? লাক্ষা বাবানের বাবুর সঙ্গে তার হেসে হেসে কথা হয়, দেখেছে দামু। তাই বিশ্বাস হয় না তার। বাপু কি এক ছড়া ঘন্টি কিনে দিতে পারে না আহ্লাদিকে? না দিবে তো না দিবে, বাগান থিকা লাক্ষা চুরি করবে সে, হাটে বেচে দিবে, রঙলিকে বলে দামু। রঙলি হাসে, বলে, ঘন্টি আনি দিব তোরে, আমি আনি দিব। অবিশ্বাসের চোখে তাকায় দামু। কে দিবে তোরে? অঘন দিবে। অঘন? চমকে ওঠে দামু। কি যেন ভাবে মুহূর্তের জন্য। প্রতিদিন জঙ্গলখান্ডে যাবার সময় অঘন যখন হাঁক দিয়ে যায়, তখন কোনো কোনো দিন দামু দেখেছে রঙলির সঙ্গে কেমন যেন হেসে হেসে কথা বলে অঘন। কেমন একটা দুর্বোধ্য হাসি ফোটে রঙলির চোখেও। মুহূর্তের জন্য বুঝি সেই দৃশ্যটা উকি দিয়ে গেল। নদীর ধারে সেই যেদিন খাদের আড়ালে বসে রঙলিকে অঘনের সঙ্গে কথা বলতে দেখেছিল,
সেদিনের কথাটা মনে পড়তেই দামুর মনটা যেন কেমন বিষণ্ণ হয়ে উঠল। কিন্তু সত্যিই যে অঘন আহ্লাদির জন্যে ঘন্টি এনে দিবে সেটা ভাবতে পারেনি দামু। তাই দুপুরে যখন মাঠে মাঠে ঘুরে বেড়ালো তখন হঠাৎ টুনটুন শব্দটা শুনে ও চমকে উঠল। ওকে দেখতে পেয়ে আহ্লাদি ছুটে পালালো ক্ষেত মাঠ পার হয়ে, আর সঙ্গে সঙ্গেই ঝুমঝুম করে তার গলার ঘুঙুর বেজে উঠল। দামুর মনে হলো যেন নদীর জলে একসরই নুড়ি গড়িয়ে যাচ্ছে। খুশি খুশি চোখে তাকিয়ে রইল সে আহ্লাদির দিকে। ছুটতে ছুটতে অনেক দূর অবধি চলে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েছে তখন আহ্লাদি। মুগ্ধ চোখে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে জঙ্গলখান্ডের দিকে, রূপসী পাহাড়ের দিকে। কান দুটো আবার সজাগ হয়ে উঠেছে তার, যেন কান পেতে দূর থেকে ভেসে আসা কোনো শব্দ শুনছে, নাকি নিজের গলার ঘুঙুরের শব্দে সে চমকে উঠেছে। কয়েক মুহূর্তের জন্য ঠায় তাকিয়ে রইল আহ্লাদি, তারপর আবার ছুটতে ছুটতে ফিরে এলো। কাছে আসতেই তাকে জড়িয়ে ধরল দামু। তার পিঠে পেটে গাল ঘষতে ঘষতে বললে, কে দিছে রে আহ্লাদি? বোন। আহ্লাদি কি বুঝলো কে জানে, মাথা নাড়ল সে, আর সঙ্গে সঙ্গে ঘুঙুর ছড়া টিন টিন করে বেজে উঠল। দামুর মনে হলো আহ্লাদি বলছে না না, অর্থাৎ রংলি নয়, অঘন দিয়েছে, অঘন। বিকেলে ময়না চৌকিদারও ফিরে এসে চমকে উঠল আহ্লাদির গলার ঘুঙুরের শব্দ শুনে। দামুকে সামনে দেখতে পেয়েই জিজ্ঞেস করলে, কে দিয়েছে ও ঘন্টিটা? দামু বলতে গিয়েও বলতে পারল না, কেমন যেন ভয় ভয় করলো ওর। কই, বাপু তো এমন ভাবে তাকায় না ওর দিকে, আর আহ্লাদির গলার ঘুঙুর দেখে চটবেই বা কেন বাপু? দামু তাই আস্তে আস্তে বলে, বোন জানে। বাপের গলা শুনে রংলিও বেরিয়ে এলো। সেও ভয়ে ভয়ে তাকালো বাপের দিকে, তারপর ধীরে ধীরে বললে, অঘন দিছে। ময়না চৌকিদার শুনল সে কথা। ক্রুদ্ধ চোখ জোড়া তার রংলির মুখের ওপর কি যেন খুঁজে বেড়ালো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে কপাটের পাশ থেকে খুরপিটা তুলে নিয়ে মিঠা আলুর ভেলির দিকে এগিয়ে গেল সে। আর রংলির ভয় ভয় চোখে বাপের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ঘরের ভিতর ছুটে পালালো। বিকেলের আলো পড়ে এলো। জঙ্গলখান্ডের অরণ্য আধার, রূপসী পাহাড়ের কালো কালো ছায়া নেমে এলো ধীরে ধীরে। দূরে রেল লাইনের পাখনাটায় একটা লাল আলো জ্বলে উঠল, রূপলি তারার নিচে একটা রক্তাক্ত তারার মতো। ঠিক সেই সময় খুরপি হাতে মিঠা আলুর বাগান থেকে বেরিয়ে এলো ময়না চৌকিদার, আর সঙ্গে সঙ্গেই অঘনের গলার স্বর ভেসে এলো, পরে আহ্লাদি জঙ্গলখান্ডকে যাবি? চ, তো তোরে নিয়ে যাব। প্রতিদিনই যাতায়াতের পথে ডাক দিয়ে যায় অঘন, আর ডাক শুনে হাসি হাসি মুখে ছুটে আসে রংলি। কিন্তু না, রংলি এলো না ডাক শুনে। শুধু ময়না চৌকিদার খুরপিটা কপাটের পাশে ছুঁড়ে দিয়ে হাতে হাত ঘষে মাটি ছাড়তে লাগলো। শুন বল্লমী, একটা কথা আছে তোমার সঙ্গে। অঘন হাসতে হাসতে বাঁশের ফটকটা খুলে ভিতরে এলো। ময়না চৌকিদার আবার বললে, একটা কথা আছে তোমার সাথে। বল কেনে? হাসলো অঘন। ময়না আস্তে আস্তে বলল, মেয়েটা আমার ডাঙর হয়েছে। হয়েছে বটে। ঘাড় নাড়ল অঘোর। ময়না এবার একটু রূঢ় স্বরেই বললে, ওয়ার সাথে তুমি অমন ফালুক ফুলুক কথা কইবা না, হাটের লোক আমায় দুষবে। অঘন হাসল এবার, তারপর বল্লমটা সোজা ধরে পায়ের কাছে মাটিতে গেঁথে বলল, তো তোমার বিটি বিয়ে দাও না কেন আমার সাথে? সঙ্গে সঙ্গে একটা ক্রুদ্ধ চিৎকারে ফেটে পড়ল ময়না চৌকিদার। গম্ভীর গলায় বললে, তুমি বল্লমই বটে, আমারও ঘরে টাঙি আছে অঘন। সঙ্গে সঙ্গে রেগে টং হয়ে গেল অঘন। বল্লমই বটে সে, লিসাদ বটে, তাই রাগে গড়গড় করতে করতে বললে, তোমার বিটিরে তুমি রাখো, আমার হরিল আমি নিয়ে যাব। ময়না চৌকিদার তাচ্ছিল্যের স্বরে বলল, যাও নিয়ে যাও তোমার হরিল, আমার ঘরকে লজর দিবে নাই তুমি। দামু এতক্ষণ ভয় ভয় চোখে তাকিয়েছিল, শুনছিল সব কথা। কিছুটা বুঝতে পারছিল, আবার কিছুটা পারছিল না, কিন্তু এবার আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না।
ছুটে গিয়ে জড়িয়ে ধরলো আহ্লাদিকে। কাঁদো কাঁদো গলায় বললে, না বাপু না, আহ্লাদি রে, আমি দিব না। সঙ্গে সঙ্গে ময়না চৌকিদার ছুটে এলো। রাগের মাথায় ঠাস করে একটা চর বসিয়ে দিল দামুর গালে। তারপর আহ্লাদির পেটে একটা লাথি মেরে বললে, যা, নিয়ে যা। মার খেয়ে করুণ চোখে দামুর দিকে তাকালো আহ্লাদি। আর অঘনও কেমন যেন ভাবা চাকা খেয়ে গেল। মুখ ফসকে নয়, কথাটা বেরিয়েই গেছে, কিন্তু দামুর কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে তার মায়া হলো। তাই এগিয়ে গিয়ে দামুকে কাছে টেনে নিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। ময়না চৌকিদারের তখনও রাগ পড়েনি। বললে, চৌকিদার বটে আমি, লিসাদের বেটা লিসাদ, আমার বিটিরে বিয়ে করবার সাত জাগে তোর কেমনে? কথাটা শুনে আবার রুখে দাঁড়ায় অখন। আর ময়না বলে, ফ্যালফ্যালিয়ে দেখছিস কি? হরিল তোমার, লিয়ে যাও হরিণ। চমকে উঠে এতক্ষণ ময়না চৌকিদারের মুখের দিকে তাকিয়েছিল আহ্লাদি। হঠাৎ আবার মাথাটা নেড়ে উঠল সে, আর ঘুঙুর ছড়া বেজে উঠল, যেন বলল, না না না। কিন্তু তার কথা যেন কেউ বুঝল না। এক মুহূর্ত কি যেন ভাবলো অঘন। তারপর সজিনা গাছের তলা থেকে দড়িটা তুলে নিয়ে আহ্লাদির গলায় বেঁধে তাকে টানতে টানতে নিয়ে গেল। দামু কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে এলো। পাথরের চাঙরটার উপর উঠে দাঁড়িয়ে দেখল আহ্লাদিকে টানতে টানতে নিয়ে চলেছে অঘন। কিন্তু আহ্লাদি কিছুতেই যেন যেতে চাইছে না। ভোর থেকেই কাঁপুনি দিয়ে জ্বর এলো দামুর। সমস্ত মন তার ভেঙে গেছে। ময়না চৌকিদারের মনটাও আর ভালো ছিল না। সারাটা রাত তার ভালো ঘুম হয়নি। অঘনের সঙ্গে ঝগড়া বিবাদ করে ভিতরে ভিতরে পুড়ছিল সে দামুর কথা ভেবে। ঘুমের মধ্যেই দামুকে অস্থির হয়ে বারবার এপাশ ওপাশ করতে দেখে বুঝতে আর তার বাকি ছিল না ছেলেটা কিসের যন্ত্রণায় কাতরাচ্ছে। ভোরবেলাতেও দামুকে উঠে না দেখে কেমন যেন তার সন্দেহ হলো। কাছে গিয়ে দামুর কপালে হাত রাখল। সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে দিল দামু। না, কারো ওপর ভালোবাসা নেই, মায়া দয়া নেই ওর। বাপুকেও চায় না, রঙলিকেও না। ওর আহ্লাদিরে বাপু হাতে তুলে দিয়েছে কি করে অঘনে? কিসের ভালোবাসা তাহলে বাপুর? জ্বরের ঘোরেই দামু দেখল প্রতিদিনের মতোই ভিজা ভাতের থালাটা গামছায় বেঁধে বাপু চলে গেল লাক্ষা বাগানে। তারপরে রঙলি এসে বসলো ওর পাশে। মাথায় হাত বুলিয়ে দিতে গেল রঙলি। এবারও হাত সরিয়ে দিল দামু, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, আমার বাপু নাই, বোন নাই, তোরা সবাই দুশ্মন, তো দুশ্মন, বাপু দুশ্মন। বলতে বলতে দুফোঁটা গরম চোখের জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। রঙলি সান্ত্বনার স্বরে বললে, কাঁদিস কেনে? আহ্লাদিরে নিয়ে আসবো, ঠিক নিয়ে আসবো আমি। তবু বিশ্বাস হলো না দামুর। বললে, ও দিবে নাই, দিবে নাই অঘন। দিবে দিবে। সস্নেহ হাসি হাসল রঙলি। আর দামুর মনটাও যেন হালকা হলো তার কথায়। কেমন যেন বিশ্বাস হলো। হঠাৎ রঙলির হাতটা জড়িয়ে ধরল দামু। ওর ছোট ছোট দু হাতের মুঠোর মধ্যে জলে ভাসা দুটো চোখ মেলে রঙলির মুখের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, অঘন রে তুই বিয়া করবি? খিলখিল করে হেসে উঠল রঙলি। বললে, ও তো ডাকু বটে। রঙলির হাতটা চেপে ধরল দামু। বললে, লিসাদ কি মানুষ নয় রে? দামু বললে, তুই বিয়া কর অঘন রে, তুই বিয়া করলে লিখাত আহ্লাদিরে ফিরাই দিবে অঘন। দামুর কথা শুনে আবার হিলখিল করে হেসে উঠল রঙলি। বললে, আহ্লাদিরে আমি নিয়ে আসবো, ফিরাই আনবো আরে। কিন্তু দামুকে সান্ত্বনা দিলে কি হবে? অঘনের কাছে যেতে আর মন চাইল না তার। কেন যাবে সে? তার বাপুকে রাঙা চোখ দেখিয়েছে অঘন, আহ্লাদিকে নিয়ে গেছে দামুর কাছ থেকে। তার কাছে আবার কেন যাবে রঙলি? কিন্তু না, অঘনের সঙ্গে যদি বা নদীর পথে দেখা হয়ে যায়, মুখ ফিরিয়ে নেবে সে, কথা বলবে না। লিসাদ লিসাদ। সারাক্ষণ রঙলির মন বললে, অঘন একটা লিসাদি বটে, ও আর মনটাও পাথর। দুপুরে খাওয়া দাওয়ার পর দামুকে এনে সজনে গাছটার পাশে রোদ্দুরে বসালো রঙলি।
কপালে হাত দিয়ে বললে, ধূপ আছে এখানটায়, বসে থাক, জ্বরটা ছেড়ে যাবে। জ্বর তো ছেড়ে যাবে তো কি হবে, আহ্লাদিরে মিলবে। রুখে দাঁড়ালো দামু, তারপর ধুঁকতে লাগলো জ্বরের ঘোরে। বসে থাকতে থাকতে চোখ গেল তার সজিনা গাছটার তলায়। প্রথম যখন আহ্লাদিকে এনে বাঁধা হয়েছিল এখানে, তখন সারাদিন সারা রাত খটখট খটখট করে পাক দিত হরিণটা ওই সজিনা গাছটাকে, আর খুরের ঘা খেয়ে খেয়ে একটা গোল দাগ হয়ে গিয়েছিল সেখানে। দামু দেখল সে দাগটা এখনো মুছে তো যায়নি। নিজের মনেই অকারণে একটা কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেই দাগটাকে আরো স্পষ্ট করে তুলল দামু। তারপর রোদ পড়ে আসতেই বাইরে বেরিয়ে এসে সেই পাথরটার উপরে গিয়ে দাঁড়ালো। তাকিয়ে রইল জঙ্গল খান্ডের সরু ধুলোর রাস্তাটার দিকে। অঘন ফিরবে এক্ষুনি এই পথ দিয়ে। দামু নিজেই বলবে তাকে, বলবে আহ্লাদিরে ফিরায় দাও, রঙলি তোমারে বিয়া করবে। কিন্তু কই, অঘন ফিরছে না কেন এখনো? একে একে আলো ডুবে গেল, আলো জ্বলে উঠল দূরের রেল লাইনের বাঁকে, লাল পাখনাটার গায়ে লাল তারাটা। এমন সময় হঠাৎ দামও লক্ষ্য করলো অঘন আসছে, রূপসী পাহাড়ের পথ ধরে এগিয়ে আসছে। কিন্তু মুখে তার উল্লাস ফুটে উঠতে না ফুটতে মুষড়ে গেল দপ করে। অঘন তার প্রতিদিনের সেই রাস্তাটা ছেড়ে ক্ষেতের মাঝখান দিয়ে বাঁক নিল, চলে গেল অনেক দূর দিয়ে। আর দামুর মনে হলো অঘনের মনটা পাথর, অঘন মানুষ লয়, ডাকু ডাকু। দাঁড়িয়ে থাকতে থাকতে দূর দিয়ে সন্ধ্যের ট্রেনটা চলে গেল শীষ দিয়ে। মুগ্ধের মতো চলন্ত ট্রেনটার দিকে তাকিয়ে রইল দামু। সারবন্দি আলো জ্বলা জানলাগুলো রহস্যময় এক রোমাঞ্চ বুনে দিয়ে গেল তার মনে। ওর মনে হলো ওই রেলে চেপে কোথাও চলে গেলে, এখান থেকে হারিয়ে গেলে যেন শান্তি পাবে ও। তারপর হঠাৎ মনে পড়ল সেবার নৌটঙ্কির মেলায় সেই যে একটা লোক কাটা পড়েছিল রেলে, ভিড় জমে গিয়েছিল ওখানে। দামু লোকটাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে ভিড় দেখেছিল। দামুর হঠাৎ ইচ্ছে হলো তার মতোই সে রেলে কাটা পড়বে। রেলে কাটা পড়ে বাপুর ওপর, অঘনের ওপর প্রতিশোধ নেবে সে। এমনই ৭-৫ ভাবতে ভাবতে কখন যে তন্ময় হয়েছিল দামু। ময়না চৌকিদারের ডাক শুনে তার সংবিত ফিরল। ঘরে ফিরে এলো দামু, কিন্তু বাপুর মুখের দিকে সে চোখ তুলে তাকাতে পারল না। রঙলি যখন গরম দুধ নিয়ে এসে দাঁড়ালো, দামু চুমুক দিতে দিতে একবার শুধু বাপুর দিকে আর চোখে তাকালো। ময়না চৌকিদার এসে দামুর কপালে হাত দিল, নিজের মনেই বলল, জ্বর বাড়ছে। জ্বর বাড়ল পরদিন সকালেও। ঘোরের মধ্যেই পড়েছিল দামু, আর মাঝে মাঝে প্রলাপ বকছিল, রেলগাড়ি আসতিছে, রেলগাড়ি। রঙলি সে কথার কোনো অর্থ খুঁজে পেল না। ভাবল আহ্লাদি রেলে কাটা পড়বে, এই কথাই হয়তো ভাবছে দামু। ময়না চৌকিদার তখন লাক্ষা বাগানে চলে গেছে। রঙলি দামুর কাছে বসে থাকতে থাকতে কি যেন ভাবল। হ্যাঁ, অঘনের সঙ্গেই দেখা করবে ও। অঘনকে বলবে, চলো তোমার সাথে পালায় যাব, কলে কাম লিব, নয়তো খাদানে। বলবে আহ্লাদিরে ফিরায় দাও, দামুর পরাণটা ফিরায় দাও, তোমার সাথে পালায় যাব। কলসিটা মাথার উপর বিড়েতে বসিয়ে একবার দামুর দিকে ফিরে তাকালো রঙলি। তারপর তরতর করে নদীর পথ ধরে অঘনের ঘরের দিকে নেমে গেল আঁকা বাঁকা ঢালু রাস্তা বেয়ে। আর দামু একা শুয়ে শুয়ে থাকতে থাকতে দুবার ডাকলো রঙলিকে। সাড়া না পেয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো জ্বরের ঘোরে। তারপর বেরিয়ে এলো। না, রঙলি নেই, বাপু নেই। বাইরে বেরিয়ে এলো দামু। পা টলছে, মাথা ঘুরছে, তবু পাথরের চাঙরটার উপর দাঁড়িয়ে রেল লাইনটার দিকে তাকালো সে। ধীরে ধীরে টলতে টলতে এগিয়ে গেল সেদিকে, কিন্তু বেশি দূর যেতে পারল না। তার মাথাটা টলে গেল, পড়ে গেল সে। সারা শরীর টলছে, মাথা ঘুরছে তার। ঘাসের ওপর বসে পড়েছে দামু। ক্লান্তিতে জ্বরের ঘোরে শুয়ে পড়ল সে সেখানে। সমস্ত শরীর যেন নির্জীব হয়ে গেছে, অবশ হয়ে গেছে। কখন জ্ঞান হারিয়ে ফেলেছিল দামু নিজেই জানে না। টুংটাং টুংটাং একটা শব্দ কানে আসতেই সে চোখ চাইল, তবু স্পষ্ট কিছু দেখতে পেল না। চোখ ঝাপসা,
কিন্তু শব্দটা যেন চেনা চেনা। আহ্লাদির গলার ঘন্টি না? না, স্বপ্ন দেখছে দামু। উঠে বসল, আর সঙ্গে সঙ্গে সে চমকে উঠল। নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারছে না। আহ্লাদি, তুই? আনন্দে চিৎকার করে উঠল দামু, আর সঙ্গে সঙ্গে আহ্লাদির গলার ঘন্টিটা ঝুমঝুম করে উঠল, যেন সাড়া দিচ্ছে আহ্লাদি। হুম হুম। এদিক ওদিক তাকালো দামু, আর পাশেই জড়ো করা একরাশ লতা পাতার দিকে চোখ পড়ল ওর। একটুক্ষণ কি যেন ভাবল পাতাগুলো হাতে তুলে নিয়ে, তারপর নামিয়ে রাখল। বিস্ময়ে তাকালো আহ্লাদির দিকে। জ্বরের ঘোরে লক্ষ্য করেনি দামু পাতাগুলো এখানেই পড়েছিল কিনা, বা অন্য কেউ যাবার সময় মাথার বোঝা থেকে পাতাগুলো পড়ে গেছে কিনা। দুটো পাতা মুখে করে তুলল আহ্লাদি, তারপর অপলক দুটি করুণ চোখে দামুর দিকে তাকিয়ে এগিয়ে গেল। দামুর মনে হলো আহ্লাদি যেন ওকে পাতাগুলো খেতে দিচ্ছে, নাকি দামুকে দেখে খেতেও ভুলে গেছে সে। সেই প্রথম যখন আহ্লাদিকে জঙ্গলখান থেকে ধরে এনেছিল অঘন, সেই ঘুম ভাঙা সকালে মিঠা আলুর পাতা এনে দিয়েছিল আহ্লাদিকে, সেই দিনের দৃশ্যটাই যেন চোখের সামনে ভেসে উঠল। হাসল দামু, গলা জড়িয়ে ধরল আহ্লাদের, তার গালে গাল ঘষতে ঘষতে বলল, আমি ভোকা নাই রে আহ্লাদি, আমি ভোকা নাই। তারপর নিজের মনেই বলল, রেলে কাটা যাবো নাই আমি, কেন যাবো? আহ্লাদিরে ফিরা পাইছি না। আহ্লাদিকে ফিরে পেয়ে দামুর মনে হলো তার জ্বর যেন ছেড়ে গেছে, ক্লান্তিও কেটে গেছে। ধীরে ধীরে বাড়ির পথ ধরল দামু, আর আপনা থেকেই আহ্লাদি তার আগে আগে চলল। পায়ের তালে তালে তার গলার ঘুঙুর বাজল টুং টুং। মহুয়া গাছটা থেকে যখন পাকা মহুয়া পড়ে লাক্ষাগড়ের টিনের ছাদে, তখন যেন এমনই একটা মিষ্টি আওয়াজ হয়। কিন্তু দামুর পিছনে আহ্লাদিকে দেখি রাগে জ্বলে উঠল রংলি। ক্রুদ্ধ চোখে ডাকল, বাপু। ময়না চৌকিদার বেরিয়ে এলো। রংলি বললে, আহ্লাদিরে ফিরাই দিয়ে আসো ও ডাকুটার কাছে, দামু মাঙে আনছে আহ্লাদিরে। ময়না চৌকিদার আর দামু দুজনেই বিস্ময়ের চোখে তাকালো রংলির মুখের দিকে। দুজনের কেউই যেন এমন কথা আশা করেনি রংলির কাছ থেকে। তবে কি অঘন রংলির ইজ্জতে ঘা দিয়েছে, অপমান করে তাড়িয়ে দিয়েছে তাকে? দামু কিছুতেই বুঝল না। ও শুধু বললে, আহ্লাদি নিজেই আসছে বাপু, আমি মাঙে আনি নাই। ময়না চৌকিদার তবু একটা কঞ্চি তুলে নিয়ে সপাং করে বসিয়ে দিল আহ্লাদির পিঠে। সঙ্গে সঙ্গে ছুটে পালালো সে অঘনের ঘরের দিকে। সেই যে আহ্লাদিকে তাড়িয়ে দিয়েছিল ময়না চৌকিদার, তারপর থেকে আহ্লাদির আর দেখা মিলল না। আশায় আশায় প্রতিদিনই ও মাঠে মাঠে ঘুরে বেড়ায়, রেল লাইনের ধার দিয়ে অনেক দূর অব্দি চলে যায়, কিন্তু দামু আহ্লাদিকে কখনো দেখতে পায় না। মনে মনে ভাবে, তবে কি আহ্লাদিকে বেঁধে রেখেছে অধন? এক একদিন মনে হয় মহুয়ার আমলকির পাতা পেরে দিয়ে আসে আহ্লাদিকে। কোনো কোনো দিন ভাবে এক থালি মান্ডি দিয়ে আসবে আহ্লাদিরে, কিন্তু সাহস হয় না। ও বুঝে নিয়েছে রংলির সঙ্গে কিছু কাজিয়া বিবাদ হয়েছে অঘনের, তা না হলেও অঘনের নাম শুনলেই চটে যায় কেন রংলি? সেদিন দুপুরে সজিনা গাছটার তলায় বসে বসে একটা শালকাঠি ঝুড়ি বুনছিল দামু। এক মনে ঝুড়ি বুনতে বুনতে হঠাৎ চমকে উঠল সে। আহ্লাদির গলার ঘুঙুর না, একবার এদিকে একবার ওদিকে ছুটে বেড়াচ্ছে যেন হরিণটা, কিন্তু ঠিক কোন দিক থেকে শব্দটা আসছে তা বুঝতে পারল না দামু। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো। দেখলে আহ্লাদি একবার বিদ্যুতের মতো ছুটে যাচ্ছে রূপসী পাহাড়ের সেই টিলাটার দিকে। টিলাটার ওপরে উঠে জঙ্গল খান্ডের দিকে ঠায় তাকিয়ে থাকছে কিছুক্ষণ, তারপরই পাগলের মতো ছুটতে ছুটতে ফিরে আসছে। আবার থমকে দাঁড়িয়েই ফিরে যাচ্ছে টিলাটার কাছে। টিলাটায় উঠে তাকিয়ে থাকছে আবার জঙ্গল খান্ডের দিকে। আহ্লাদি, আহ্লাদি, দুবার ডাকলো দামু, কিন্তু আহ্লাদি যেন শুনতেই পাচ্ছে না। ঠায় একদৃষ্টে তাকিয়ে আছে ও জঙ্গল খান্ডের দিকে। পিছন থেকে মুগ্ধ চোখে তাকিয়ে তাকিয়ে দেখলো দামু।
সিঁড়ির মতো ধাপে ধাপে উঠে গেছে ঢালু ক্ষেতের সারি। তারও পরে হঠাৎ মাথা তুলে দাঁড়িয়েছে টিলাটা। তার উপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে আহ্লাদী, রূপসী পাহাড়ের দিকে তাকিয়ে, জঙ্গল খান্ডের দিকে তাকিয়ে। কি দেখছে অমন মুগ্ধ চোখে? কি মনে হলো দামুর কে জানে। ছুটতে শুরু করলো টিলাটার দিকে। ছুট ছুট। একেবারে টিলাটার কাছে এসে পৌঁছতেই ওর পায়ের শব্দে চমকে ফিরে তাকালো আহ্লাদী, যেন ভয় পেল। পরক্ষণেই দামুকে চিনতে পেরে তার ভয় ভেঙে গেল। হাঁপাতে হাঁপাতে টিলার ওপর উঠে দাঁড়ালো দামু। সুখা ঝর্ণার ওপর দিয়ে তাকালো, আর সঙ্গে সঙ্গেই ওর সারা দেহ যেন রোমাঞ্চ দিল। কি আশ্চর্য, ওরই দিকে এমন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আহ্লাদী। সারা শরীর যেন শিরশির করে উঠল দামুর। আনন্দে না আতঙ্কে? রূপসী পাহাড়ের সুখা ঝর্ণাটার ওপরে অন্ধকার অরণ্যের গাছগাছালির ভিড় থেকে বেরিয়ে এসেছে স্থির হয়ে একটা হরিণ। আঁকাবাঁকা বড় সুন্দর শিংওয়ালা একটা বুনো হরিণ। মুগ্ধ চোখে তাকিয়ে আছে আহ্লাদীর দিকে। থমকে দাঁড়িয়ে আছে হরিণটা, যেন নেশায় পেয়েছে তাকে। সেদিকে তাকিয়ে দামু যেন নিজের কাছে হারিয়ে গেল, সব ভুলে গেল। ওর বাপু, রঙলি, অঘন, সারা শরীরে মনে এক অদ্ভুত রোমাঞ্চ। জঙ্গলখান্ড যেন ওকেও হাতছানি দিয়ে ডাকছে। রূপসী পাহাড়ের বাতাস টিরটির করে বয়ে চলেছে সুখা ঝর্ণার সরু জলের ধারাটুকু। নিচে, অনেক নিচে, তার ওপরে আর একটা ঢিবি উকি দিয়েছে শাল, শালাই, মহুয়া আর আমলকির ঘন বনের ভিতর থেকে। আর সেই ঢিবিটার উপর সুন্দর আঁকাবাঁকা শিংওয়ালা একটা বুনো হরিণ। টানা টানা দুটো গভীর কালো চোখে সরল শিশুর মতো দৃষ্টিতে তাকিয়ে সে দেখছে আহ্লাদীকে। কি আশ্চর্য, আহ্লাদীও মোহভরা চোখে নিথর দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে দামু নিজের মধ্যেই বলে উঠল, মাদি লয়। পরক্ষণেই একটা নুড়ি কুড়িয়ে নিয়ে তাকে লক্ষ্য করে ছুঁড়ে দিল দামু, আর সঙ্গে সঙ্গে হরিণটা বিদ্যুৎ বেগে ছুটে পালালো বনের মধ্যে। বনের মধ্যে হারিয়ে গেল সে। সঙ্গে সঙ্গে আহ্লাদীও ছুটে পালালো। ঘুঙুরের শব্দটা শুধু বেজে উঠল ঝুমঝুম করে। দামু আবার ডাকলো, আহ্লাদী। কিন্তু না, আহ্লাদী সেই সজিনা গাছটার তলায় গিয়ে দাঁড়ালো না। রেলের লাইনের দিকে, অঘনের ঘরের দিকে ছুটে গেল। তা দেখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দামুর ছোট্ট বুক নিংড়ে। দামুর মনে হলো আহ্লাদী আর তাকে ভালোবাসে না, আহ্লাদী তাকে ভুলে গেছে, নাকি অঘনের ঘরেও সে বাধা পড়েছে ওই মান্ডির নেশায়। মন খারাপ হয়ে গেল দামুর। ওর ছোট্ট বুকের দীর্ঘশ্বাসটুকুর বুঝি কোনো দাম নেই? বাপু না, রঙলি না, এমনকি আহ্লাদীও না। ওকে কেউ ভালোবাসে না, ওকে সবাই ভুলে গেছে। খেতে খেতে ধনিয়ার চারা গজিয়েছে কচি কচি। অন্য সময় হলে 2-10টা পাতা ছিঁড়ে নিয়ে চিবোতে চিবোতে আসে দামু, কিন্তু ওর মন আজ সারা পৃথিবীর ওপরই বিশ্বাস হারিয়েছে। সকলের ওপরেই সে ক্ষেপে গেছে। তাই ছোট্ট ছোট্ট পায়ে ধনের চারাগুলোকে মারিয়ে মারিয়ে চলল। কেমন একটা আনন্দের, তৃপ্তির ভাব ফুটে উঠল ওর চোখে মুখে, যেন সারা দুনিয়াকে এমনই পায়ে মারিয়ে যেতে চায়। সামান্য কারণে বাপু তার আহ্লাদীকে তুলে দিয়েছে অঘনের হাতে, আর রঙলি খাদে খন্দে বসে হেসে হেসে কথা বলতে পারে। ও অঘনের সঙ্গে বিয়ে করতে পারে না শুধু, কিন্তু অঘনকেও ক্ষমা করতে পারে না দামু। নিজের হাতেই যে সে একদিন আহ্লাদীকে ধরে এনে দিয়েছিল, দামুকে যে এত ভালোবাসত, সেই অঘনও কিনা তার কাছ থেকে হরিণটাকে কেড়ে নিয়ে গেল। লিসাদ, ও লিসাদ মানুষ নয়, নিজের মনেই বলে দামু। সবাইকে অবিশ্বাস করে দামু, সকলের বিরুদ্ধেই ওর রাগ, অভিমান। কিন্তু মনে মনে ও জানতো আহ্লাদী ওকে ভালোবাসে, আহ্লাদী ওকে ভোলেনি। নাম ধরে ডাকলেই ফিরে আসবে, পায়ে পায়ে চলবে, হাঁটুতে মুখ ঘষবে। কিন্তু সেটুকু বিশ্বাসও যেন মুহূর্তে উবে গেল। মুষড়ে পড়ল দামু। আহ্লাদী, তুইও এত ভালোবাসার দাম দিলি না, ফিরে এলি না। অঘনের ঘরের দিকেই তুই পালালি কেন ছুটে?
রাগে অভিমানে ধনের চারাগুলো পায়ে দোলতে দোলতে দামু হঠাৎ দেখলে তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। দুহাতের চেটোতে চোখের জল মুছল দামু, ভিজে হাতটার দিকে তাকালো, তারপর নিজের মনেই হেসে উঠল, হয়তো নিজের বোকামিতে। ভাবলে, হারে দুধ, ও তো একটা হরিল বটে। কিন্তু কোথা থেকে এই ব্যথাটা মোচড় দিয়ে ওঠে, থেকে থেকে এই ব্যথাটা ভুলতে পারে না। আবার এক এক সময় ভাবে, আল্লাদি ওকে ভোলেনি, ছাড়া পেলেই ছুটে আসবে আবার। দিনের পর দিন কাটে, প্রতিদিনই আশায় আশায় ঘুরে বেড়ায় ও মাঠে মাঠে, কান পেতে রাখে কোথাও দূরে যদি হঠাৎ ঘুঙুরের শব্দ বেজে ওঠে। এক এক সময় মনে হয় বাতাসে কিসের যেন গন্ধ ভেসে আসছে। আল্লাদির? নাক কান সজাগ রেখে আল্লাদিকে খুঁজে বেড়ায় দামু। আর এক এক সময় নিজেই নিজের বোকামিতে হেসে ফেলে, হরিণ নাকি ও? তবে আল্লাদির মতো কান খাড়া করে ঘুঙুর শব্দ কেন শুনতে চায়? শুকনো পাতার গন্ধকে আল্লাদির গায়ের গন্ধ বলে কেন মনে হয়? কিন্তু দুঃখের কথাটা, বুকের গোপন ব্যথাটা লুকিয়ে রাখবে কি করে? ওর শুকনো মুখের দিকে তাকিয়ে হাসে রঙলি, বলে, আজ যাব অঘনের কাছে, নিয়ে আসবো তোর আল্লাদিরে। রঙলির কথা শুনে দামুর কপালের শিরাটা ফুলে ওঠে রাগে। বললে, না, লিব না আল্লাদিরে, অঘন ফিরায় দিলেও লিব না। ও হরিলটা বেঈমান বটে। ওর মুখের দিকে ফিরে তাকায় রঙলি, কি যেন ভাবে। তারপর এক সময় মাটির কলসিটা নিয়ে বেরিয়ে পড়ে। বাপুর সঙ্গে ঝগড়া কাজিয়া করেছিল বলেই অঘনের ওপর রাগ হয়েছিল রঙলি। তারপর একদিন ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছে অঘন। তাই যদি বা দু একদিন মাঝপথে দেখা হয়েছে, অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে রঙলি। কিন্তু না, আল্লাদিকে ফিরিয়ে আনবেই সে, ফিরিয়ে এনে দামুর মুখে হাসি ফোটাবে। হ্যাঁ, তারপর দামুকে ফেলে, বাপুকে ফেলে চলে যাবে ও অঘনের সঙ্গে। লিসাদের বউ লিসাদি হয়ে বনে চলে যাবে, রূপসী পাহাড়ের জঙ্গলে। আর নয়তো শহরের কলে গিয়ে কাজ নেবে দুজনে, কিংবা খাদানে। আঁকা বাঁকা ঢালু রাস্তা বেয়ে রেল লাইনের ধারে ধারে তত্তর করে নেমে চলল রঙলি অঘনের ঘরের দিকে। কিন্তু বেশি দূর যেতে হলো না, মাঝপথেই থেমে পড়ল রঙলি। ক্ষেতের আঁকা বাঁকা সরু আল ধরে হেঁটে চলেছিল ও। হঠাৎ চোখের সামনে পড়ল, ওই একই আলপথে একটা লোক এগিয়ে আসছে না? হ্যাঁ, অঘন। হাতের বল্লমটা দেখেই চিনতে পারল রঙলি। ভেবেছিল রাগের মাথায় অঘন হয়তো ওকে পাশ কাটিয়ে চলে যেতে চাইবে, কিন্তু কাছে আসতেই রঙলি চমকে উঠল। এই কি চেহারা হয়েছে অঘনের! উস্কো খুস্কো চুল, চোখ দুটো লাল হয়ে উঠেছে। মানুষটা কি পাগল হয়ে গেছে? কাছে পৌঁছেই অঘন উৎসুক কণ্ঠে প্রশ্ন করলে, আল্লাদিরে দেখেছিস রঙলি? আল্লাদি? চমকে উঠে অঘনের মুখের দিকে তাকালো রঙলি। আর অঘনের গলার স্বরটা কেঁপে উঠল, দীর্ঘশ্বাসের মতো শোনালো তার কথাটা। বললে, আল্লাদি পলায় গেছে, আল্লাদি পলায় গেছে। পালিয়ে গেছে আল্লাদি? কাল থেকে নাকি আল্লাদির কোনো খোঁজ মেলেনি। সারা দিন সারা রাত খুঁজেছে সে, কিন্তু পায়নি। শুধু এক ভরসা অঘনের, যদি রঙলিদের ঘরের দিকে গিয়ে থাকে, যদি দামু তাকে লুকিয়ে রেখে থাকে। কান্নার মতো শোনালো অঘনের গলার স্বর। বললে, আল্লাদিরে আমি ফিরাই দিব, শুধু কয়ে দে রঙলি, দামু লুকায় রাখছে, আল্লাদিরে আমি ফিরাই দিব। বিভ্রান্ত লোকটার দিকে দুর্বোধ্য চোখে তাকিয়ে রইল রঙলি, শুধু ঘাড় নাড়ল। রঙলির কথা বিশ্বাস হয় না অঘনের। ময়না চৌকিদারের ঘরের দিকে ছুটে চলে ও, পিছনে পিছনে রঙলি। অঘনের বিশ্বাস দামু ওকে নিশ্চয়ই লুকিয়ে রেখেছে। আর কিছু চায় না অঘন, শুধু জানতে চায় আল্লাদি বেঁচে আছে, তাহলেই ও খুশি। দামুকে ফিরিয়ে দেবে ও, কিন্তু আল্লাদি যেন বেঁচে থাকে। হাঁটতে হাঁটতেই অঘন বলে, বড় মায়ার হরিল বটে আল্লাদি, মায়ার হরিল। রঙলির মনটাও ভিজে নরম হয়ে যায় অঘনের দিকে তাকিয়ে। নিষাদ নাকি এই মানুষটা? এই মানুষটা ডাকু? দামুর মতোই একরত্তি একটা ছোট্ট ছেলে যেন অঘন।
একটা হরিণকে ভালোবেসে ফেলেছে। বারবার বিস্ময়ের চোখে তাকায় ও অঘনের মুখের দিকে আর ভাবে, কেমন লিসাদ বটে, হরিলের লেগে কাঁদতিছে, ই কেমন লিসাদ। কিন্তু রঙলি কি ভাবছে না ভাবছে সেদিকে যেন চোখই নেই অঘনের। দপদপ করে পা ফেলে ময়না চৌকিদারের কুঠিরের দিকে এগিয়ে এলো সে। তারপর ডাকলে, দামু, দামু। দামু ছুটে এলো অঘনের ডাক শুনে। ভাবলে আহ্লাদিকে বুঝে ফিরিয়ে এনেছে অঘন। কিন্তু অঘন বল্লমের দিকে চোখ পড়তেই চমকে উঠল দামু। আর অঘন ছুটে এসে বললে, আহ্লাদিরে লুকায় রাখছিস দামু? কয়ে দে কথাটা। তু আর আহ্লাদি তু আর থাকবে, বল তু লুকায় রাখছিস? দামু শুনল কথাগুলো, তারপর ধীরে ধীরে বলল, না, ও জঙ্গলে পালাই গেছে। জঙ্গলে পালাই গেছে? মুহূর্তের জন্য হয়তো সেদিনের সেই দৃশ্যটা দামুর চোখের সামনে ভেসে উঠল। এদিকে আহ্লাদি নিথর তাকিয়ে আছে, আর ওদিকে শিংওয়ালা একটা বুনো হরিণ, সেও তাকিয়ে আছে আহ্লাদির দিকে। অঘন আবার প্রশ্ন করলে, ও জঙ্গলে পালাই গেছে? দামু বললে, হো, ঘরের লেশা ওর কেটে গেছে, বনের লেশায় জঙ্গল খান্ডে যেছে আহ্লাদি। অঘনও এবার বল্লমটা কাঁধে তুলে নিল, বলল, তারে আমি খুঁজে আনবো, আহ্লাদিরে আমি তোরে ফিরাই দিব। দামুও দুপা এগিয়ে গেল, আমিও যাব তোমার সাথে। অঘন হাসল, তাকালো দামুর মুখের দিকে, তারপর বলল, চ কেনে। দুজনে তালে তালে পা ফেলে এগিয়ে গেল আঁকা বাঁকা সরু ধুলোর রাস্তাটা ধরে, যে রাস্তাটা উঁচু টিলাটার ওপরে উঠেই সুখা ঝর্ণায় ডুব দিয়ে মিশে গেছে রূপসী পাহাড়ের অন্ধকারে, জঙ্গল খান্ডের অন্ধকার রহস্যে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল দুজনে, আর পিছনে দূরে দূরে দাঁড়িয়ে রইল রঙলি। টিলাটার কাছে পৌঁছে থমকে দাঁড়ালো দামু। কান পেতে শুনল, যেন নিচে কোথায় টুং 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 একটা শব্দ বাজছে। আহ্লাদি, আহ্লাদি, চিৎকার করতে করতে ছুটে গেল দামু। গিয়েই অর্থহীন চোখে তাকিয়ে দেখল চারপাশে। না, আহ্লাদি নয়, একটা পুরনো ভাঙা মূর্ছে ধরা করগেটের টিন পড়ে আছে ঝর্ণাটার ধারে, আর পাশের মহুয়া গাছটা থেকে তার উপর টুপটাপ করে পড়ছে পাকা মহুয়া। অঘন এগিয়ে গিয়ে দামুর হাত ধরল, তারপর সুখা ঝর্ণাটা পার হতে হতে ফিরে তাকালো একবার। দেখল উঁচু ঢিলাটার উপর এসে দাঁড়িয়েছে রঙলি, হাসছে। হাসলো অঘন, হাত তুলে চিৎকার করলে, আহ্লাদি, জঙ্গল খান্ডে যাবি? চ, লিয়ে যাব। রঙলি উত্তর দিল, যাব। নাকি অঘনের শেষের কথাটাই প্রতিধ্বনি হয়ে ফিরে এলো, কে জানে। দামু আর অঘন দুজনেই তখন মহুয়া বনের আড়ালে অদৃশ্য হয়ে গেছে। শুনছিলেন আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত আহ্লাদি। ফিরে আসছে আরেকটি গল্পের সাথে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানেই বিদায় নেব। দেখা হচ্ছে আরেকটি গল্পের সঙ্গে। নমস্কার।